৪০ জন লোকের একটা গ্রাম। বহু বছর ধরে এই গ্রামে কোনো বৃষ্টিপাত হয়নি। চারদিকে খরা আর খরা। তাই পানির সন্ধান করতে গ্রামে খোঁড়া হয় একটা গর্ত। কিন্তু ওই গর্তে পানি নয়, বরং পাওয়া যায় ডাইনোসরের হাড্ডি। এরপর কালেক্টর থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত সবাই এই গ্রামের পিছনে পড়ে যায়। মুভিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন গল্পটা শুরু করি। তো মুভির শুরুতে আমরা দেখি একটা বৃদ্ধ লোক হামাগুড়ি দিয়ে রাস্তায় চলছে আর রাস্তার ধুলো ময়লা পরিষ্কার করছে। মূলত এই মুভিতে তার কাজ এইটাই, সেটা হচ্ছে রাস্তার ধুলো ময়লা পরিষ্কার করা। বুইড়া বসে কি আর করবে। তারপর আমরা এই গ্রামবাসীদেরকে দেখতে পাই। বহু বছর ধরে এই গ্রামে কোনো বৃষ্টিপাত হচ্ছিল না। অতি খরায় গ্রামের সব কিছু খা খা করছে। কোথাও কোনো পানির উৎস পর্যন্ত নেই। পানি ছাড়া কি করে চলবে তাদের জীবন? তাই গ্রামের সবাই একসাথে জড়ো হয়ে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। কিন্তু তাদের এই প্রার্থনা ভগবান শুনছে না। নেক্সট দৃশ্যে আমরা যোগীবাবুকে একটা গাছতলায় শুয়ে থাকতে দেখতে পাই। এই মুভিতে তার নাম হচ্ছে মানি। বলা যায় সে একজন পূজারী। পূজা টুজা করে তার দিন কেটেই যাচ্ছিল। তখন একজন লোক এসে বলে, এই শোনো, ওখানে পুরো গ্রামবাসী কান্না করছে আর তুমি এখানে শুয়ে আছো। তো এই লোকটার নাম হচ্ছে মুখিয়া। মানি বলে, গ্রামের সবার কান্নায় বৃষ্টি হচ্ছে না, আর আমি সেখানে গেলেই বৃষ্টি হবে। যা শুনে মুখিয়া বলে, আরে তুমি একজন পূজারী, এমন কথা কিভাবে বলছো? পূজা শেষ করলেই তো সবার কামনা বাসনা পূরণ হবে। তো এই কথা শুনে মানি সেখানে যায় আর পূজা শেষ করে সবাইকে গ্রামে ফিরে যেতে বলে। তো সবাই গ্রামে ফিরে যায়। থানার দৃশ্য। গ্রামের সবাই ১ ঘন্টা ধরে থানার মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু ওসি ওদের দিকে খেয়ালই করছে না। এটা বুঝতে পেরে ওদের মধ্য থেকে একজন ওসি সাহেবকে ডাক দেয়। আসলে ওরা অভিযোগ করতে থানায় এসেছে। কিন্তু কিসের অভিযোগ করতে থানায় এসেছে? ওয়েট, একটু পরেই তা জানতে পারবেন। আসলে গতদিন রাতে পূজা করার পরে সবার মনোরঞ্জন করতে প্রজেক্টরে অ্যাডাল্ট ফিল্ম লাগানো হয়। ঠিক সেই সময় কালেক্টর সাহেব তার গাড়িতে করে গ্রাম রাউন্ডও দিচ্ছিল। অ্যাডাল্ট মুভির আ উ শব্দ শুনে কালেক্টর সাহেব গাড়ি থামায় আর সবাইকে পিটিয়ে তাড়িয়ে দেয় এবং প্রজেক্টর সহ সকল সরঞ্জাম নিয়ে যায়। একজন ছাড়া গ্রামের সবাই মূর্খ, কেউ লিখতে পড়তে পারে না। তাই তারা ওসি সাহেবকে দিয়ে একটা মাফিনামা লেখাবে এবং সেটা কালেক্টর সাহেবের অফিসে জমা দিয়ে ওই প্রজেক্টর এবং বাকি সরঞ্জাম ফিরিয়ে আনবে। এটা শুনে ওসি বলে, আচ্ছা ভুল করবে তোমরা, আর ক্ষমা চাবো আমি। হাবিলদার, আমার বন্দুকটা আনো তো। তো বন্দুকের কথা শুনে সবাই থানা থেকে কেটে পড়ে। যাওয়ার সময় ওসি বলে, ওইসব মুভি দেখলে কেমনে গ্রামে বৃষ্টি হবে? যা শুনে ওই লোকটা বলে, স্যার আমরা ওই মুভি এই জন্য দেখছিলাম যাতে আমাদের ঘুম না আসে। বোঝো কাণ্ড। তো মুভির এই পয়েন্টে এসে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। মানে ওসি সাহেবকে ধুর বুঝাচ্ছে। যা শুনে ওসি তার ডান্ডা ওর দিকে ছুঁড়ে মারে আর সাথে সাথে ওই লোকটা সেখান থেকে পালায়। ওদিকে মানিও গত রাতের কাহিনী একজনের কাছ থেকে শুনছিল। আসলে গ্রামের কোথাও পানি না থাকায় ওই গ্রামের মহিলারা পাশের একটা গ্রাম থেকে ২ চাকার গাড়িতে করে পানি আনে, যা মহিলাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা কাজ। আর এই কাজটা গ্রামের পুরুষরা করে না, শুধু মহিলারাই করে। এরপর আমরা মানির পরিবারকে দেখতে পাই। তার পরিবারে বোন, দুলাভাই আর তার দাদা আছে। মানির মা বাবা কেউ নেই, তারা মারা গিয়েছে। মানির যেহেতু বিয়ের বয়স হয়েছে, তাই তার বোন বিয়ের কথা বলছে। তবে মানি একটা মেয়েকে ভালোবাসে আর ওই মেয়েটাও মানিকে ভালোবাসে। তো বিয়ের কথা বলতে মানির পরিবার ওই মেয়েটার পরিবারের কাছে যায়। তো এই হচ্ছে মানির ভালোবাসার মানুষটা। তো তার নাম হচ্ছে ইয়াজহিনী। নিজের বিয়ের কথা হচ্ছে দেখে সে তো খুশিতে গুলগুলা, যেন তার মনে খুশির ঢেউ খেলে যাচ্ছে। আহ কি প্রশান্তি। প্রস্তাবের কথা শুনে ইয়াজহিনীর বাবা বলে, আমার মেয়ে আমাকে সব কিছু বলেছে। আমি আপনাদের সম্পর্কে সব কিছু শুনেছি আপনাদের গ্রামে পানি নেই, যার জন্য আপনারা প্রতিদিন কয়েক কিলোমিটার দূর থেকে পানি আনেন। আমি চাই না আমার মেয়েও প্রতিদিন এই কাজটা করুক। যদি পানির সমস্যা সমাধান করতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। যা শুনে মানি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, পানি নিতে আমি যাব। ও ঘরেই থাকবে। কিন্তু ইয়াঝিনির বাবা মানির কথা শোনে না। নিমেষেই দুজনের মুখ মলিন হয়ে যায়। ওদের বিয়েতে এখন বড় বাধা হচ্ছে পানি, কোনো সরকারি চাকরি না। পানির সমস্যার সমাধান করতে না পারলে ওদের বিয়ে হবে না। তাই সবাই সিদ্ধান্ত নেয় তারা কালেক্টর সাহেবের কাছে যাবে এবং সে তাদের জন্য কিছু না কিছু তো করবে। তো পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই গ্রামের সবাই কালেক্টর অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। সবাই সাথে পানি আনার জন্য পাত্রও নিয়েছে। আসলে কালেক্টর অফিসের সামনে পানির ফিল্টার আছে, সেখান থেকে ওরা পানি নিয়ে আসবে। মানে এক কাজে দুই কাজ সারবে। তো চালক ট্রাক্টর চালু করতে গিয়ে
ভুল করে সবাইকে ময়লা ভেবে ময়লা ফেলার মতো সবাইকে নিচে ফেলে দেয়। বাহ, খুবই ভালো। তো উপর থেকে নিচে পড়ার জন্য সবাই তো কাঁধে কোমরে ব্যথা পেয়েছে। মানি এসে দেখে তাদের এই অবস্থা। আবার সবাই উঠলে ট্রাক্টর স্টার্ট হয়। আর এই মজার দৃশ্য দাদু জানলা দিয়ে দেখছিল। কালেক্টর অফিসে গিয়ে সবাই দেখে কালেক্টর সাহেব ফ্রেশ পানি দিয়ে হাত ধুচ্ছে। যা দেখে এই বুড়ো বলে, আমরা সবাই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, আর সে তো তার হাত পানিতে গোসল করাচ্ছে। আর কত পানি অপচয় করবে। ওদিকে বাইরে আন্টিরা পানি নেওয়ার জন্য তর্ক করছে যে পানি কে আগে নিবে। এদিকে কালেক্টর সাহেব আসলে সবাই তাকে নমস্কার জানায়। কালেক্টর সাহেব বলে, কি সমস্যা? মুখিয়া তাকে একটা আর্জি দেয়, আর ওই আর্জিটা লিখে দিয়েছে মানির দাদা, সেই একমাত্র ব্যক্তি যে কিনা একটু একটু লেখাপড়া জানে। তো কালেক্টর সাহেব আর্জিটা পড়ে, যাতে লেখা ছিল গ্রামে পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে। বাইরে আবার আন্টিদের উৎপাত বেড়েই যাচ্ছিল। আর্জিতে আরও লেখা ছিল গ্রামের জন্য অ্যাম্বুলেন্স লাগবে এবং অ্যাম্বুলেন্সে মিউজিক সিস্টেম থাকতে হবে। আরে অ্যাম্বুলেন্সে বসে কে মিউজিক শুনবে? যাই হোক, এটা মনে হয় দাদার মনের ইচ্ছা ছিল। আর্জিটা পড়ে কালেক্টর সাহেব জিজ্ঞাসা করে, আর্জিটা কে লিখেছে? সবাই দাদুর নাম বলে। সব কিছু বুঝে কালেক্টর সাহেব প্রতিশ্রুতি দেয় যে দেখি কি করতে পারি আপনাদের জন্য। তখন ওই কাকু বলে, কালেক্টর সাহেব আমাদের মাল সামান ফিরিয়ে দিন না। মানে কিসের কথা বলছে আপনি বুঝতে পেরেছেন? ওই প্রজেক্টরের কথা বলছে, যাতে তারা অ্যাডাল্ট ফিল্ম দেখতো। তো এই কথা শুনে বাকি সবাই বলে আজ জেলে পাঠিয়ে ছাড়বে। কালেক্টর সাহেব তো খেপে যায়। সেই সময় পাশ থেকে এক কর্মচারী বলে, স্যার বাইরে মহিলারা ঝগড়া করছে। এই কথা শুনে সবাই বাইরে আসে আন্টিদের ঝগড়া থামাতে। মুখিয়া জিজ্ঞাসা করে, মারামারি করছো কেন? দাদি বলে, বসে বসে কি করতাম তাই মারামারি করছি। শোনো কথা। তো কালেক্টর সাহেব এদের এই কাণ্ড দেখে একদমই হতবাক। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই মানি মন্দিরের সামনে বসে আছে। ঠিক সেই সময় পাশের বাড়ির একটা মেয়ে গোসল করে চুল শুকোতে ছাদে আসে, আর মানি ভ্যাল ভ্যাল করে মেয়েটাকে দেখতে থাকে। ঠিক সেই সময় সামনে দিয়ে ইয়াঝিনি বুলেট চালিয়ে মানির দিকে আসে। বুলেট চালাতে কিন্তু তাকে বেশ লাগছে, একদমই গুন্ডা গুন্ডা ভাব। মানি বলে, ওয়ে নিজেকে রাজকুমারী মনে করো? ওদিকে দেখো। তো ইয়াঝিনি ওদিকে তাকিয়ে ওই মেয়েটাকে দেখতে পায়। এটা দেখে তো ইয়াঝিনি সাপের মতো ফুসফুস করে ফুলতে থাকে। মানি আরও বলে, বুলেট চালানোর সাহস আছে, কিন্তু বাপের সাথে কথা বলার সাহস নেই। এই কথা শুনে রেগে ইয়াঝিনি চলে আসে। বাড়িতে আসার সময় মানির বলা ওই কথাটা ইয়াঝিনির মাথায় ঘুরপাক খাচ্ছে, যে বুলেট চালানোর সাহস আছে, কিন্তু বাপের সাথে কথা বলার সাহস নেই। বাড়িতে গিয়ে ইয়াঝিনি বাপকে জিজ্ঞাসা করে, সম্বন্ধের জন্য মানা করেছেন কেন? বাবা বলে, আমি তো কারণ বলে দিয়েছি। ইয়াঝিনি রেগে বলে, এই বিয়ে আমি করব, আপনি না। এই কথা শুনে বাবা বলে, এখানে তো কাজ করছো, শ্বশুরবাড়িতে গিয়েও কি কাজ করবে? মানে বাবা মেয়েকে একটা ভালো পরিবারের কাছে বিয়ে দিতে চাচ্ছে, এতে দোষের কিছু নেই। প্রত্যেক বাবাই এটা চায়। ইয়াঝিনি বলে, সেটা আমি দেখে নিব। তো এই কথা শুনে বাবা খাবার না খেয়ে চলে যায়। রেগে গিয়ে ইয়াঝিনি নিজের ছবির উপর ওড়না ছুঁড়ে মারে। এই ছবিটা কিন্তু মানি নিজ হাতে ভালোবেসে তাকে এঁকে দিয়েছে। কেউ যদি আপনার জন্য 2 টাকারও জিনিস নিজের হাতে বানায়, তখন বুঝবেন সেই মানুষটা আপনাকে অনেক অনেক ভালোবাসে, আপনি ওই মানুষটার কাছে অনেক দামি। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামবাসী কোথা থেকে যেন একটা লোককে ধরে এনেছে পানি খোঁজার জন্য। মানে মাটির নিচে কোথায় পানি আছে সেটা নাকি এই লোকটা বলে দিতে পারে। মনে হয় লোকটার আধ্যাত্মিক ক্ষমতা আছে। তো শুভ কাজ করার আগে মানি একটু পূজা করে দেয়। শুরু হয় পানি খোঁজার মিশন। তবে এ কি, কোনো মেশিনপত্র ছাড়াই এই বুইরা কেমনে গাছের ডাল দিয়ে পানি খুঁজে বের করবে? তো আমার তো মনে হয় এটা শুধু পাগলামি। যাই হোক, পাগলেরও কেরামতি আছে, দেখা যাক কি হয়। তো এই বুইরা বলে, যেখানে পানি আছে গাছের ডাল সেখানে গিয়ে দুলবে বা নড়বে। মানে কেমনে কি? সবাই বুইরা চাচার পিছু পিছু আসতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন ডাল লড়বে। তো একটা জায়গায় গিয়ে এই বুইরা চাচা বলে, আমাকে অন্য গাছের ডাল দাও, এটা কাজ করছে না। তো কি আর করা, নতুন ডাল আনতে একজনকে গাছে উঠানো হয়। অন্যদিকে ওই চাচা বসে বসে ফুসকা খাচ্ছে। বলে, আমার চাচা অনেক খুঁজে টুজে গাছ থেকে একটা ডাল আনলে সেটা চাচার পছন্দ হয় না, তাই আবার ওই লোকটা গাছে ওঠে নতুন ডাল আনার জন্য। আর একটা ডাল আনলে চাচা বলে, এটা দিয়ে কি গুলতি বাঁশ বানাবো? মানে এটাও তার পছন্দ হয় না। আবার ওই লোকটা গাছে ওঠে নতুন ডাল আনার জন্য। তো আরেকটা ডাল আনলে এবার চাচার এই ডালটা পছন্দ হয়। শুরু হয় আবার পানি খোঁজার মিশন। অনেক খোঁজার পর পানি না পেয়ে সবাই রেস্ট নিচ্ছে, আর সবাই দ্বিধায় আছে যে চাচা সত্যিই কি পানি খুঁজতে পারে। কিছুক্ষণ পর আবারও মিশন শুরু হয়।
পানি খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো একটা জায়গায় এসে চাচা নিজের হাত দিয়ে ডালটা ঘুরায় আর বলে, এখানে পানি আছে, কিন্তু পানি অনেক নিচে আছে। দেখছেন চাচার কেরামতি, দেখছেন? জোস। দেখি এখন নিচে পানি পাওয়া যায় কিনা। তো নেক্সট কাজ হচ্ছে ওই জায়গাটা খোঁড়া, কিন্তু এই জায়গার মালিক হচ্ছে মানির দাদা। পরের জায়গায় গর্ত খুঁড়তে হলে তো মালিকের পারমিশন নিতে হবে। তাই সবাই মানির দাদার কাছে গিয়ে বলে, আপনার ঘরের পাশেই পানি আছে, এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা আপনার জমিতে গর্ত খুঁড়তে পারি। তো দাদু বলে মানির কথা, যদি সে রাজি থাকে তাহলে তার কোনো আপত্তি নেই। তো পরের দিন মানি এবং তার বোন রাজি হলে শুরু হয় পূজার কাজ, এবং পূজা শেষ হলে শুরু হয় গর্ত খোঁড়ার কাজ। অন্যদিকে মানি ইয়াঝিনির বাড়িতে যায়, ইয়াঝিনির বাবার সাথে কথা বলে। মানি বলে, আমরা আপনাকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। আমার ঘরের সামনেই গর্ত খনন করা হচ্ছে, 20 দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ গ্রামে আর কোনো পানির সমস্যা থাকবে না। এই কথা শুনে ইয়াঝিনির বাবা বলে, ঠিক আছে, তোমার বোনকে নিয়ে আসো পাকা কথা বলতে। তো এতদিন পরে পানি পেয়ে দুজনের মনে খুশির ঢেউ খেলতে থাকে। কিছুদিন পরে তাদের বিয়ে পাকাপাকি হয়। এরপর আমরা ওই গর্তের দৃশ্য দেখতে পাই। গর্ত খোঁড়ার কাজ প্রায় শেষের পথে। হঠাৎ একজন বলে, থামো থামো, আমি কিছু একটা পেয়েছি। মাটি সরিয়ে দেখে হাড্ডি। এত বড় হাড্ডি দেখে ওরা সবাই ভয় পেয়ে গর্ত থেকে উঠে আসে। সাথে সাথে এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তো মানিক খবর পেয়ে সেখানে যায় আর দেখে অনেক বড় বড় হাড্ডি মাটিতে পড়ে আছে, কিন্তু সবাই বুঝতে পারছে না যে এটা কিসের হাড্ডি। সবাই বলতে থাকে, মনে হয় আমরা এই হাড্ডি কোথাও দেখেছি। আরে বোকার দল, এটা ডাইনোসরের হাড্ডি। আর এখানেই মুভির বিরতি হয়। তো বিরতির পর আমরা এই কাল্লু ভাইকে দেখতে পাই। সে হাতে পেনড্রাইভ নিয়ে বসে আছে, আর এই পেনড্রাইভে আছে অ্যাডাল্ট ফিল্ম। যে অপেক্ষা করছে কখন তার বউ গোসল করতে যাবে আর কখন সে অ্যাডাল্ট ফিল্ম দেখবে। তো বউ গোসল করতে গেলে সে অ্যাডাল্ট ফিল্ম দেখতে থাকে। ওদিকে নিউজ চ্যানেলের ক্যামেরাম্যান এসেছে এই ডাইনোসরের খবরটা ব্রডকাস্ট করতে, কিন্তু ক্যামেরাম্যান ইচ্ছা করে কাল্লু ভাইয়ের বউয়ের গোসল করার দৃশ্য ক্যামেরায় ধারণ করে। আর ওই দৃশ্য নিউজ চ্যানেলের মাধ্যমে পুরো গ্রামবাসী দেখতে পায়, আর তারা মজা নিতে থাকে। ভাইরে ভাই, আমি এক্সপ্লেন করতে পারছি না এইসব কাহিনী। তো একটা লোক এসে কাল্লু ভাইকে বলে, নিউজ চ্যানেল দেখো, এর থেকে ভালো কিছু দেখতে পাবে। তো নিউজ চ্যানেলে গেলে দেখে তার বউ গোসল করতেছে। কন কেমনটা লাগে? সাথে সাথে বাইরে এসে কাল্লু ভাই ক্যামেরাম্যানকে গালি দিয়ে সরিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই কালেক্টর সাহেব এই ডাইনোসরের খবর পেয়ে গ্রামে চলে এসেছে, আর যেখানে ডাইনোসরের হাড্ডিটা পাওয়া গিয়েছে সেইখানটা পরিদর্শন করে দেখে। তার সাথে আর্কিওলজি ডিপার্টমেন্টও আছে। তখন ওই কাল্লু ভাই কালেক্টর সাবকে বলে, সাব, কেউ আমার বউয়ের গোসল করার ভিডিও বানিয়েছে, আপনি কিছু করুন। আরে সবাই সব কিছু দেখে ফেলেছে। এই কথা শুনে পুলিশ কাল্লু ভাইকে থামিয়ে দেয় যে পরে দেখা যাবে। তো কোনখানে কোন কথা বলা দরকার এ তো দেখতেছি সেটাও জানে না। তো এই গ্রামে যে ডাইনোসরের হাড্ডি বা ফসিল পাওয়া গিয়েছে, এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তো ডাইনোসরের হাড্ডি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আর্কিওলজি ডিপার্টমেন্ট ওই গর্তটা তাদের নিজের আয়ত্তে নিয়ে নেয়। মানে গ্রামের কাউকে সেখানে ভিড়তে দেয় না, আর তাদের কাজবাজ করতে থাকে। পানির বদলে ডাইনোসরের হাড্ডি পাওয়া গিয়েছে, এই জন্য এরা দুজন চিন্তিত, কারণ পানির উপর তাদের বিয়ে ঝুলে আছে। রাতে এসে মানি দেখে গর্তের চারপাশে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যেন গর্তের ভিতরে গুপ্তধন আছে। মানি এসে আর্কিওলজি ডিপার্টমেন্টের ওই ম্যাডামকে বলে, আপনি আপনার দোকান কখন বন্ধ করবেন? যা শুনে রাঘবান বলে, কি হয়েছে? মানি বলে, আপনারা হাড্ডি নিয়ে চলে যান, আমরা গর্ত খনন করব পানির জন্য। রাঘবান বলে, দেখো, তুমি তোমার ইচ্ছামতো এখন কোনো কিছুই করতে পারবে না। এই পুরো গ্রাম এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন থেকে কি করতে হবে সেটা আমরা ডিসাইড করব। এই কথা শুনে মানি তো খেপে যায় আর বলে, আমাদের জায়গা দখল করার তুমি কে? রাতের মধ্যে যদি জায়গা খালি না করো তাহলে সকালবেলা কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। এটা বলে মানি চলে যায়। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামবাসীরা 300 টাকার জন্য ডাইনোসরের হাড্ডি পরিষ্কার করছে। তখন একজন লোক বলে, আচ্ছা ম্যাডাম, এইটা পরিষ্কার করব নাকি এইটা পরিষ্কার করব? যা শুনে পাশ থেকে একজন বলে, তোমার ইচ্ছা, যেটা পরিষ্কার করো। ছাগল দিয়ে কি হাল চাষ করা যায়? তো ডাইনোসরের সম্পূর্ণ হাড্ডি বের করার জন্য গর্ত একটু বড় করা হয়, তবে গর্ত বড় করার জন্য তাতে ফাটল ধরে। এই যা, এখন কি হবে? মন্দিরের পাশে যেহেতু গর্ত করা হয়েছে তাই মন্দিরটা ধসে পড়ে। এর পাশাপাশি দাদুর ঘরও ভেঙে যায়, আর ওই ঘরের নিচে চাপা পড়ে দাদুজি
না ফেরার দেশে চলে যায়। মানি অনাথ হয়ে যায়। তার আর কেউ থাকলো না। দাদার মৃত্যুতে পুরো গ্রামবাসী শোকাহত। মারা যেহেতু গিয়েছে, এখন তো অন্তিম সংস্কার করতেই হবে। তো বাড়ির সামনে গর্ত থাকায় দাদুর লাশ পিছন থেকে নিতে হবে। কিন্তু মানি এই বিষয়টা মেনে নিতে চাচ্ছে না, কারণ তার দাদা একজন মুক্তিযোদ্ধা। তাকে কেন পিছনের দরজা দিয়ে নেওয়া হবে? এতে তার অসম্মান হবে। তাকে সম্মানের সাথে সামনের দরজা দিয়ে নিতে হবে। তবে সামনের দরজা দিয়ে নিতে হলে তো ওই গর্ত বন্ধ করতে হবে। তো মানির শেষ কথা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওই গর্ত বন্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তার দাদার লাশ এখানেই থাকবে। এই কথা শুনে ম্যাডাম কালেক্টর সাহেবকে ফোন দেয় আর এই সমস্যার কথা খুলে বলে। কালেক্টর সাহেব ব্যস্ত থাকায় তাকেই পরিস্থিতি বুঝে অ্যাকশন নিতে বলে। এই কথা শুনে ম্যাডাম মানিকে বলে, আপনার দাদার লাশ অন্তিম সংস্কার করার জন্য পিছনের দরজা থেকে নিয়ে যান। এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এর জন্য সরকার আপনাকে ক্ষতিপূরণ দিবে। তাছাড়া মিনিস্টারও এই রিসার্চের সম্পর্কে জানে। আপনাদের কান্নায় কোনো কিছু সমাধান হবে না। কিন্তু মানি কোনো কথাই শোনে না। পুলিশ আসলে ম্যাডাম বলে, এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। তার লাশ পোস্টমর্টম করতে নিয়ে যান। মানি বা গ্রামবাসীরা কোনো কিছুই করতে পারে না। প্রশাসনের কাছে তারা হেরে যায়। তো পোস্টমর্টম করার পরে দাদুর অন্তিম সংস্কার করা হয়। এভাবে মানিকে ভেঙে পড়তে দেখে রাঘওয়ানের মায়া হয়। তাই সে তাকে একটা বুদ্ধি দেয় যে কিছুদিনের মধ্যে মিনিস্টার এই গ্রামে আসছে, তুমি তাকে আর্জি লিখে দাও। আর্জির কথা শুনে মানি বলে, দাদাজি আর্জি লিখে দিত, সে তো চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিব। তুমি শুধু মিনিস্টারের কাছ থেকে আর্জিনামায় স্বাক্ষর আনবে। আর এই আইডিয়াটা যে আমি দিয়েছি এটা কিন্তু কাউকে বলবে না। রাঘওয়ান আর ওই ম্যাডাম একটা লাইব্রেরিতে গিয়ে গ্রামের ম্যাপ খুঁজে বের করে। ম্যাপ দেখে ম্যাডামের মাথায় একটা আইডিয়া আসে। সেখান থেকে সে মুখিয়ার বাড়িতে যায় আর ম্যাপ দেখিয়ে বলে, আমার মনে হয় এই পুরো গ্রামে আরও ডাইনোসরের অনেক হাড্ডি আছে। আপনি পুরো গ্রামবাসীকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন আর পুরো গ্রাম আমাদেরকে দিয়ে দিন। কাম সারছে। গ্রামবাসীর কপালে কি আছে কে জানে। জমির বদলে প্রত্যেক পরিবার 5 লাখ করে পাবে। তো এই চুক্তি করে তারা সেখান থেকে চলে আসে। রাতে মুখিয়া এই প্রস্তাব গ্রামবাসীদেরকে দেয়, সরকার আমাদের গ্রামে আরও কিছু গর্ত খনন করবে। প্রত্যেক গর্তের জন্য 10,000 করে টাকা দিবে আর বাকি টাকা ও পকেটে নিবে। কি হিটলারি বুদ্ধি! এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে। চোখ কান খোলা রাখলে আপনি তাদেরকে দেখতে পারবেন। তো এই কথা শুনে গ্রামবাসী প্রচণ্ড ক্ষিপ্ত হয় আর মুখিয়াকে জুতা পিটা করে। এটা তার ন্যায্য ছিল এবং মেরে টেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তখন মানি এসে বলে, আপনারা সবাই দেখেছেন প্রথমে আমার ঘর গিয়েছে, এখন ধীরে ধীরে আপনাদের ঘর যাবে। যা শুনে গ্রামবাসীরা বলে, এটা আমাদের বাপদাদাদের জমিন, এটা ছেড়ে আমরা কোথায় যাব? মানি বলে, জায়গা ছাড়া মানে একটা আত্মার শরীর ছাড়ার মতোকে বোঝায়। জায়গার জন্য আমরা জীবনও দিতে পারি। তো মানির এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। কথাটা কিন্তু সত্যি। ঠিক তখনই আবহাওয়ার পরিবর্তন হয়। আকাশে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি নামে। বহু বছর পর বৃষ্টি হচ্ছে। পলিথিন দিয়ে ওই গর্তের মুখ ঢেকে দেওয়া হয়। পরদিন সকালবেলা দেখা যায় বৃষ্টির কারণে ওই গর্ত বৃষ্টির পানিতে ভরে গিয়েছে। মোটর লাগিয়ে ওই পানি হেঁচা হয়। তো পানি হেঁচার পর দেখা যায় গর্তে কোনো ডাইনোসরের হাড্ডি নেই। তো কোথায় গেল হাড্ডি? মানি বলে, যখন গর্ত খুঁড়েছি পানির জন্য তখন হাড্ডি পেয়েছি, আর এখন হাড্ডির বদলে পানি পাচ্ছি। তো ম্যাডাম এই খবরটা কালেক্টরকে দেয় যে হাড্ডি পাওয়া যাচ্ছে না। যা শুনে কালেক্টর বলে, তুমি তো এমনভাবে বলছো যেন মুরগির প্লেট থেকে হাড্ডি চুরি হয়ে গিয়েছে। ম্যাডাম বলে, এই কাজ গ্রামবাসীরা করেছে। কালেক্টর বলে, মিনিস্টার আসতেছে, তাকে আমি কি জবাব দিব? মিনিস্টার আসার আগে যে করেই হোক হাড্ডি খুঁজে বের করো। তো এই কথা শোনার পর ম্যাডামের তো মাথা খারাপ হয়ে যায়। হাড্ডি খুঁজে বের করতে পুলিশ সকল গ্রামবাসীদেরকে জোর করে ধরে তাদের থানায় নিয়ে যায় এবং সবাইকে বেদম পিটায়। এত মার খাওয়ার পরও তারা স্বীকার করে না যে তারা হাড্ডি চুরি করেছে বা লুকিয়েছে। এরপর মিনিস্টার ডাইনোসরের হাড্ডি দেখতে গ্রামে আসে, কিন্তু সেখানে তো হাড্ডি নেই। দেন মিনিস্টার গ্রামবাসীদের সাথে দেখা করে। মানে মিনিস্টারের হাতে একটা আর্জি দেয় আর বলে, এটা আমাদের ডিমান্ড। এই সব কিছু দিলে আমরা বলবো যে হাড্ডি কোথায় আছে। এর মানে গ্রামবাসীরাই ডাইনোসরের হাড্ডি লুকিয়েছে। এটা পাক্কা মানির বুদ্ধি। আর্জিতে লেখা আছে, গ্রামে পানির সমস্যার সমাধান করতে হবে। আমাদের গ্রামে ডাইনোসরের একটা মিউজিয়াম বানাতে হবে। এটা শুনে মিনিস্টার বলে, ঠিক আছে, আমি এই কথা অ্যাসেম্বলিতে রাখবো, কিন্তু মানি পেপারে সাইন করতে বলে। একে তো মিডিয়ার প্রেশার, আবার ওদিকে হাড্ডি লুকানো। এইসব কারণে শেষমেশ মিনিস্টার ওই পেপারে সাইন করে দেয়।
সাইন করলে মানি বলে, এটা আপনার স্বাক্ষর তো? শুনেছি আপনি ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছেন। তো এই কথা শুনে মিনিস্টার একটু লজ্জিত হয়। কিছু মাস পরে গ্রামে পানির ব্যবস্থা, অর্থাৎ একটা ফিল্টার বসানো হয়েছে। এত বছর পরে এই গ্রামের পানির সমস্যা গেল। তারপর যেখানে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গিয়েছে সেখানে একটা মিউজিয়াম বানানো হয়েছে। গ্রামটা এখন ট্যুরিস্ট প্লেসে রূপান্তরিত হয়েছে। লাস্টে ডাইনোসরের একটা ডিম দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই মুভির গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন।